হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রজনী এসআর। আজ আমরা নিয়ে এসেছি মুভি প্রেমী বন্ধুদের জন্য সম্প্রতি 18 জুলাই 2025-এ রিলিজ হওয়া অসাধারণ জনপ্রিয় এক তেলেগু মুভি জুনিয়র 2025। মুভিটির IMDb রেটিং 5.8 আউট অফ 10। এই মুভির কোনো ইন্ট্রো আমি দেব না, শুধু বলবো কমেডি থেকে শুরু হলেও কখন আপনি ইমোশনাল হয়ে যাবেন সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না। মুভির শুরুটা হাসিতে হলেও শেষটা হবে চোখের এক ফোঁটা জল দিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তেলুগু ভাষার জুনিয়র 2025 মুভিটি। মুভির শুরুতে রাতের অন্ধকারে শ্যামলা নামের একজন মহিলাকে পানি আনতে দেখা যায়। হঠাৎই তার মাথা ঘুরে ওঠে, তার ক্লান্ত শরীরটা যেন হাতের কলসটাকে বয়ে নিতে পারছিল না। শ্যামলার হাত থেকে পানির কলসটি পড়ে যায় আর সে পাশেই বসে পড়ে। তার বমি বমি ভাব হচ্ছিল। সিন শিফটটা ডাক্তারের চেম্বারে। সে রাতে শ্যামলা ডাক্তারকে জানায় যে সে খুব ক্লান্ত অনুভব করে। ডাক্তার তার স্বামী কোদান্দারের থেকে জানতে পারে যে শ্যামলার বয়স 45 বছর। এবার ডাক্তারের সহকারী বলে এটা তেমন কিছু নয়, শুধু একটু বদহজম হয়েছে। এরপর শ্যামলার ব্লাড টেস্ট করা হয়। এরপর ডাক্তার তাদের কাছে জানতে চায় যে তারা এত ইমোশনাল হয়ে আছে কেন, তাদের ছেলে মেয়েই বা কয়জন। এখানে আমরা জানতে পারি যে এই দম্পতি নিঃসন্তান। এই কথা শুনে ডাক্তার খুশি হয়ে তাদের স্বাগত জানায়, কারণ শ্যামলা 45 বছর বয়সে প্রথমবারের মতো মা হতে চলেছে। চেম্বার থেকে তারা একটা অটোতে বাসায় ফেরে, কিন্তু অটো থেকে নেমে তারা ভাড়া না দিয়েই চলে যাচ্ছিল। অটোওয়ালা ভাড়া চাইলে শ্যামলার স্বামী কোদান্দা জানায় যে অটোর পেছনের ব্যানারে লেখা আছে যে প্রেগন্যান্টদের জন্য এই অটো ফ্রি, তাই তারা ভাড়া দেয়নি। অটোওয়ালা তখন শ্যামলার দিকে তাকায়, এই বয়সী মহিলাও মা হতে পারে? ব্যাস, অটোওয়ালা রেগে গিয়ে অটোর ব্যানারই খুলে ফেলে। এ সময় শ্যামলা ভীষণ বিব্রত বোধ করছিল। পরদিন কোদান্দা বাজারে দুধ আনতে যায়। দোকানদার জানতে চায় যে হঠাৎ শ্যামলা না এসে কোদান্দা কেন দুধের জন্য এসেছে। কোদান্দা জানায় তার ওয়াইফ প্রেগন্যান্ট, তাই ডাক্তার তাকে 3 মাস রেস্ট দিয়েছে। এরপর বাজারের চাওয়ালা থেকে শুরু করে প্রতিবেশী পর্যন্ত, এমনকি পাড়ার কাকিমা কিংবা পূজা মণ্ডপের দিদিমা অথবা কোদান্দারের কাজের জায়গার মানুষ পর্যন্ত তাদের তিরস্কার করতে শুরু করে। এই দম্পতি যেন বেশি বয়সে বাচ্চা হওয়াতে সকলের কাছে হাসির পাত্র হয়ে যায়। অবস্থা এমন হয় যেন তাদের স্বাভাবিক জীবনযাপনও লজ্জাজনক হয়ে পড়ে। তাই এক রাতে কোদান্দা সিদ্ধান্ত নেয় যে তারা এই পরিচিত মহল্লা থেকে চলে যাবে, কারণ প্রতিবেশীদের কথা হয়তো তারা সহ্য করতে পারবে, কিন্তু তাদের অনাগত সন্তানের উপর এর প্রভাব পড়বে। তাদের সন্তান এখানে বড় করতে গেলে বিভিন্ন সময়ে এই লোকেরা তিরস্কার করবে। অন্তত সন্তানের ভবিষ্যতের কথা ভেবেও তাদের দূরে কোথাও চলে যেতে হবে। যদিও শ্যামলা চিন্তা করছিল যে দূরে কোথাও তারা কিভাবে বাঁচবে, কিন্তু কোদান্দাও তো ভুল বলছে না। তাই এক রাতে তারা অজানা গন্তব্যের উদ্দেশ্যে বাড়ি ছাড়ে, কিন্তু বাসের ভিতরেই শ্যামলার ব্যথা ওঠে। কোদান্দা ড্রাইভারকে গাড়ি থামাতে বলে। পাশের হসপিটাল থেকে নার্স ডেকে আনা হয়। শ্যামলা বাসের ভিতরে বাচ্চা প্রসব করে। কোদান্দা তার বাচ্চাকে দেখে খুশি মনে কোলে তুলে নেয়, কিন্তু তার এই খুশি বেশিক্ষণ থাকে না, কারণ বাচ্চাটি জন্ম দিয়ে শ্যামলা মারা গেছে। তবে মৃত্যুর পরও শ্যামলার মুখে যেন তৃপ্তির হাসি ছিল। সে তার স্বামীকে খুশি করতে মূল্যবান এক উপহার দিয়ে গেল। এর 20 বছর পর সিন শিফট হয় একটি কলেজে। সেখানে কলেজের বেশ কিছু ছেলে কাউকে খুঁজছিল। তাদের হাবভাব দেখে বোঝা যাচ্ছিল তারা তাকে মারতে চায়। এবার এন্ট্রি হয় আমাদের হিরো অভির। বখাটে ছেলেগুলো অভিকে মারার জন্যই খুঁজছিল, কিন্তু অভিও কম কিসে, তাকে ধরা এত সহজ নয়। সে তাদের হাতের নিচ দিয়ে বিভিন্ন স্কিলে পার হয়ে যায়। কিন্তু অভির সাথে তাদের সমস্যা কি, চলুন ফ্ল্যাশব্যাক থেকে জেনে নেই। অভিদের কলেজের সাথে অন্য একটি কলেজের কম্পিটিশন চলছিল। অভি নিজেদের কলেজের ফুটবল টিমে ছিল, কিন্তু অভিদের কলেজ 8-0 গোলে হেরে যায়। হেরে যাওয়ার পর অভি আর তার বন্ধু কোমল সেখান থেকে চলেই যাচ্ছিল। তখন উইনার কলেজের ছেলেগুলো তাদের চলে যেতে বাধা দেয়। বিজয়ীরা বলে যে তারা সেলিব্রেশন করবে আর অভিদের কোনায় দাঁড়িয়ে সেটা দেখতে হবে। তারপর বিজয়ী কলেজের ছেলেরা তাদের ক্যাপ্টেনকে উপরে ছুড়ে দিয়ে আবার নিচ থেকে ধরছিল, সাথে লুজার লুজার বলে চিৎকার করছিল। একই সাথে তারা অভিদের অপমান করছিল, আবার নিজেদের জয়টাকে সেলিব্রেট করছিল। এটা দেখে অভির যেন গা জ্বলছিল। তাই সে দ্রুত গিয়ে নিচে থাকা ছেলেগুলোকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আর তখন উপরে ছুড়ে দেওয়া ক্যাপ্টেনকে ধরার কেউ থাকে না, যার কারণে ক্যাপ্টেন মাটিতে আছড়ে পড়ে। আর এজন্যই দল বেঁধে তারা অভিকে ধাওয়া করে। কিন্তু অভি অনেক দেওয়াল টপকে সিঁড়ি ভেঙে তাদের সবাইকে পেছনে ফেলে চলে যায় ট্রফির কাছে। এই ট্রফিটা ছিল বিজয়ীদের পুরস্কার।
অভি ট্রফি নিয়ে আবারও সবাইকে পেরিয়ে কলেজের বাইরে চলে যায়। সবাই এক পাশ থেকে ট্রফি চাইতে থাকে, কারণ এটা উইনারদের ট্রফি, লুজারদের নয়। অভি বলে যে তারা হেরেছে বলেই ওরা জিতেছে, তার মানে ওদের জয়ে কিছুটা ক্রেডিট অভিদেরও আছে। ওরা সেই ক্রেডিট তো দিচ্ছেই না, আবার সামান্য রেসপেক্টও করছে না। যা হোক, এটাই ছিল অভির দুরন্ত স্বভাব। এরপর একদিন অভির বাবা কোদান্দা আসে অভিকে নিতে। অভির কোর্স কমপ্লিট, তারপর সে এখানেই জব করবে। তাই অভির বাবা একটা ভালো বাসা ঠিক করেছে যাতে একসাথে থাকা যায়। অভি তার বন্ধুদের সাথে বাবাকে পরিচয় করিয়ে দেয়। তারপর বন্ধুদের বিদায় জানিয়ে বাবার সাথে বাসায় চলে যায়। এখানে অভির বন্ধু কোমল খুব ইমোশনাল হয়ে পড়ে, আর তার মাধ্যমেই ফ্ল্যাশব্যাকে আমরা তাদের সম্পর্কে আরো অদ্ভুত কথা জানতে পারি। আগে তাদের এক বন্ধু ভাবতো যে ইঞ্জিনিয়ারিংয়ে পড়া খুবই আনন্দের, একেবারে মুভির মতো। তাই সে দেবীর কাছে চায় যেন পরীক্ষায় সিলেক্ট হয়, আর তখনই তার দরজায় একটা কার্ড আসে, সে সিলেক্ট হয়েছে। অন্যদিকে কোমল সে সময় সেমিস্টার পরীক্ষা দিচ্ছিল। বারবার পরীক্ষায় ফেল করায় এবার সে কলম দিয়ে না লিখে পেন্সিল দিয়ে লেখে, তাও যদি পাশ হয়। এমন সময় কোমল তার খাতার ভিতরে একটা অফার লেটার পায়, সে সিলেক্ট হয়েছে। ব্যাস খুশিতে চিৎকার করে ওঠে সে। তারপর পরীক্ষা শেষ না করেই বেরিয়ে যায় হল থেকে। কোমল খুবই এক্সাইটেড ছিল তার ইন্টারভিউর দিন। সে বারবার চেষ্টা করছিল কিভাবে নিজেকে নিজের বসের সাথে পরিচয় করাবে। এ সময় সেখানে আরো দুজন জুনিয়র আসে, তারাও অফার লেটার পেয়েই এসেছে। যখন তারা স্যারের অপেক্ষা করছিল তখন সেখানে হাজির হয় অভি। সবাই ভেবেছিল অভিও বোধহয় তাদের মতোই ক্যান্ডিডেট, কিন্তু অভি জানায় সে ক্যান্ডিডেট না, বরং সেই এই লেটার তাদের কাছে পাঠিয়েছে। এটা কোনো ইঞ্জিনিয়ারিং লেটার নয়, বরং তাদেরকে অভি তার বন্ধু হিসেবে সিলেক্ট করেছে। স্যুট বুট পরে আসা কোমল তো রেগে আগুন। সে ভেবেছিল ইঞ্জিনিয়ারিংয়ে সিলেক্ট হয়েছে, কতটা এক্সাইটেড ছিল সে। কোমল সেখান থেকে রাগ করে চলে যাচ্ছিল, তখন অভি তাকে ডেকে তার ছোটবেলার ঘটনা 10 মিনিটে শেয়ার করতে শুরু করে। অভি তখন স্কুলে পড়ে, ক্লাসে ম্যাম পড়াচ্ছে, কিন্তু অভির ঘুম পাচ্ছে। ম্যাম যখন পড়া ধরতে যাবে তখন জানালার বাইরে থেকে অভির বাবা কোদান্দা ম্যামকে ডেকে অভিকে পড়া ধরতে বলে। ম্যাম অভিকে পড়া ধরে, কিন্তু অভি তো এতক্ষণ কিছুই শোনেনি, তাই সে ম্যামের প্রশ্নের ভুল উত্তর দেয়। তারপর ম্যামের বেতের বাড়ি খেতে হয়। ছুটির পর অভির ছোট হাত ধরে তার বাবা কান্না করে। এরপর একদিন অভি তার এক বড় ভাইকে একটা গোপন অনুরোধ করে, সে যেন প্যারেন্টস টিচার মিটিংয়ে অভির বাবা সেজে যায়, কারণ অভির বন্ধুরা তার বাবাকে দাদা বলে ডাকতে বলে। বন্ধুরা ওর বাবার বয়স নিয়ে মজা করে। অভির ধারণা তার বাবার বয়সের জন্যই তাকে ম্যামের হাতে মার খেতে হয়। এই কথা অভির বাবা কোদান্দা শুনে ফেলে। পরদিন কোদান্দা আশা ম্যামের সাথে দেখা করে একেবারে যুবক হয়ে, কারণ সে তার কাঁচা পাকা চুলদাড়ি একেবারে কালো করে ফেলেছে। এতে কাজও হয়েছিল। যে আশা ম্যাম অভিকে সবসময় বকাঝকা করত, সেই আশা ম্যাম সেদিন তাদের সাথে হেসে হেসে কথা বলে। এই বয়সটাই একমাত্র সমস্যা ছিল না, সমস্যা আরও ছিল। বাবার কারণে অভিকে দেখতে হতো পুরনো যুগের সিনেমা, আর খেলতে হতো মেয়েদের খেলা। কোদানদারের ধারণা ছেলেদের দৌড়াদৌড়ি খেলা খুব রিস্কি, তাই এসব ক্রিকেট ফুটবল থেকে দূরে থাকাই ভালো। যেহেতু অভি মেয়েদের খেলা খেলতো, সেই সুবাদে তার চারপাশে মেয়েদের আনাগোনা ছিল একটু বেশি। কিন্তু অভির বাবা সেই মেয়েদের দিয়ে অভির হাতে রাখি পরায়, অর্থাৎ মেয়েরা অভিকে ভালোবাসতে পারবে ঠিকই, কিন্তু শুধুই ভাই হিসেবে। এমন অবস্থায় অভি সিদ্ধান্ত নেয় সে তার বাবার ভালোবাসা থেকে দূরে চলে যাবে। তাই সে উচ্চশিক্ষার জন্য এই নারায়ণ চৈতন্য কলেজে ভর্তি হয়। এসব শুনে কোমল সহ অন্য দুজন বুঝতে পারে যে অভি তার জীবনের অনেক রং দেখতে পায়নি। তাই তারা অভিকে কথা দেয় যে তারা অভির সবচেয়ে ভালো বন্ধু হবে, জীবনের অনেক স্বাদ তাকে দেবে যা সে কখনো পায়নি, অর্থাৎ ফার্স্ট এক্সপিরিয়েন্স। তারপর তারা অভিকে শপিংয়ে নিয়ে যায়। অভি ফিরে আসে সম্পূর্ণ নতুন লুকে। শুরু হয় তার নতুন জীবন। সে চায় তার মেমোরি ভরে উঠুক নতুন অভিজ্ঞতায়। এরপর কমলরা তাকে নিয়ে যায় থিয়েটারে, কিন্তু সেখানে অভি তেমন আনন্দ পায় না, কারণ সে এক্সাইটেড হতে চায়। তাই এবার কমল তাকে সিনেমা দেখতে নিয়ে যায়। সেখানে প্রচন্ড ভিড়ের মাঝে টিকিট কাটতে হয়। তারপর সবাই হুলস্থুল পরিবেশে সিনেমা দেখে। অভি ঠিক এরকমটাই চেয়েছিল, কিন্তু অভি আরো এক্সাইটেড এক্সপিরিয়েন্স নিতে চায়। সে কমলের সাথে বাসে উঠতে চায়, তবে থেমে থাকা বাসে নয়। বাস মিস হয়ে গেলে দৌড়ে গিয়ে বাসে উঠবে। এমন সময় বাস ছেড়ে দিলে অভি সত্যিই বাসের পেছনে দৌড়াতে শুরু করে। বেশ কিছুক্ষণ দৌড়ানোর পর সে বাসে ওঠে ঠিকই, কিন্তু তখনই কাকে যেন দেখে মুগ্ধ হয়ে সে বাসের হাতল ছেড়ে দেয়।
অমনি ভিতর থেকে স্ফূর্তি নামের অসাধারণ একটি মেয়ে তার হাত টেনে ধরে। অভি স্ফূর্তিকে দেখেই যেন হারিয়ে ফেলে নিজেকে। এই বাসে না উঠলে সে এই ফিলিংসটা কোথায় পেত? অভি কিন্তু এখানেই থেমে থাকে না। সে স্ফূর্তির কলেজের ক্লাসেও স্টুডেন্ট হয়ে যায়। ক্লাসের ম্যাম তার অন্যমনস্ক ভাব বুঝতে পেরে পেন ক্যাপ ছুঁড়ে মারে, যদিও সে অভিকে চিনতে পারেনি। অভি তখন বলে যে ম্যাম তাকে চিনবে না, কারণ সে এই ক্লাসের স্টুডেন্ট নয়। ম্যাম রেগে অভিকে বেরিয়ে যেতে বলে। বেরিয়ে যাওয়ার আগে অভি ম্যামকে ধন্যবাদ জানায়, কারণ আধা ঘন্টা পরে ম্যাম অন্য ক্লাসে যাওয়ার পরই এই পেন ক্যাপ ছোড়ার ঘটনা ভুলে যাবে। কিন্তু 60 বছর পরও অভির এই কথাটা মনে পড়বে। এটা তার একটা স্মৃতি হয়ে থাকবে। মানুষের স্মৃতিতে যা আটকে তা কোনোদিনও ভুলতে পারে না। তাই সবার উচিত সুন্দর মুহূর্ত এবং অভিজ্ঞতা দিয়ে স্মৃতি ভরিয়ে তোলা। অভি চলে যাওয়ার পর ম্যাম ক্লাসের সবার উদ্দেশ্যে বলে যে যারা যারা অভির কথার সাথে একমত তারা যেন ক্লাস থেকে বেরিয়ে যায়। এতে ক্লাসের সব স্টুডেন্ট বেরিয়ে যায়, শুধু স্ফূর্তি ছাড়া। তখন ম্যাম তাকেও চলে যেতে বলে। স্ফূর্তি বাইরে গিয়ে অভিকে দেখতে পায়। সে রেগে অভিকে বলে এসব তার পছন্দ নয়। সে রোজ ভোর 5টায় উঠে এক্সারসাইজ এবং ধ্যান করে। 9টা থেকে 4টা কলেজ, 4টা থেকে 7টা পর্যন্ত লাইব্রেরি। তার জীবনের লক্ষ্য পূরণে সে চিন্তা করে। এসব আবল তাবল মেমোরি স্মৃতি নিয়ে ভাবার সময় তার নেই। বাসায় ফিরে অভি দেখতে পায় কোমলের বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ, কারণ অভি দৌড়ে বাসে উঠতে পারলেও কোমলের এই অবস্থা হয়েছে। পরদিন ভোর 4:30টায় তাদের অ্যালার্ম বেজে ওঠে। এই অ্যালার্ম অভি দিয়ে রেখেছে, কারণ 5টায় স্ফূর্তি এক্সারসাইজ করবে, অভিকে তো সেখানে থাকতেই হবে। অভি তার বন্ধু কমলকে নিয়ে স্ফূর্তির এক্সারসাইজ আসরে যোগ দেয়। স্ফূর্তি বিরক্ত হয়, তবে অভি সবসময় নতুন কিছু করার আনন্দ অনুভব করে। অভি কখনোই যেন স্ফূর্তির পিছু ছাড়ে না। যখন সে লাইব্রেরিতে পড়ে, অভিও সেখানে থাকে। তাকে প্রশ্ন করে কেন সে এত বই পড়ে। ভালো জ্ঞান শুধু বইয়ে নয়, অভির মতো ভালো মানুষের সাথে কথা বললেও হয়। এরই মাঝে একদিন তাদের রেজাল্ট হয়। স্ফূর্তির রেজাল্ট কার্ডে নিজের নাম 3 নম্বরে দেখতে পায়। সেকেন্ড হয়েছে অভি, আর যে প্রথম হয়েছে তার নাম দেখে সকলেই চমকে ওঠে। এমনকি সে নিজেও ভাবতে পারেনি যে সে পাশ করেছে। প্রথম হয়েছে অভির বন্ধু কোমল। অভির মনে পড়ে এক্সাম হলে তার পরীক্ষায় অভি সাহায্য করেছিল। অভি তাকে স্বাগত জানায়, কারণ সে কমলকে জীবনের প্রথম কোনো পরীক্ষায় প্রথম হওয়ার অনুভূতি দিতে চেয়েছিল, যেন এটা তার স্মৃতি হয়ে থাকে। সে রাতে স্ফূর্তি অভিকে দেখা করতে বলে। স্ফূর্তি অভিকে বলে সে এত ট্যালেন্টেড হয়েও বোকার মতো হয়ে থাকে কেন। অভি চাইলে তারা এক হয়ে কিছু কাজ করতে পারে। ফাইনাল ইয়ারের প্রজেক্টটা তারা একসাথে করবে। অভি বলে সে একটা শর্তে তার প্রজেক্টে সাহায্য করবে। অভি স্ফূর্তির সাথে প্রজেক্টে কাজ করবে, বিনিময়ে স্ফূর্তি আগামীকাল ফ্রেশার ডে পার্টিতে অভির সাথে যোগ দেবে। অভির সাথে থেকে অভির ভিতরে নতুন স্মৃতি জুগিয়ে দেবে। স্ফূর্তি তার কথা রাখে। পরদিন ফ্রেশার ডে পার্টিতে দারুণ আনন্দ করে। এখানেই শেষ হয় কমলের ফ্ল্যাশব্যাক। এদিকে অভিকে তার বাবা বাসায় নিয়ে আসে। এখানে নীলাম নামের এক কেয়ারটেকার তাকে বরণ করে নেয়। অভি বাসায় ফিরে তার ছোটবেলার একটা ফটো দেখে। ফটোতে অভিকে মেয়ে সাজিয়ে রাখা হয়েছে। অভি খুব কাঁদছিল। অভির মনে হয় তার বাবা আবার তাকে কাঁদাতে এসেছে। তাকে আবারও বাচ্চাদের মতো রাখা হবে। তাই অভি প্ল্যান করে যে স্ফূর্তির সাথে সেও প্রজেক্ট করবে এবং একসাথে চাকরি নেবে। এতে তার বাবার এই ভালোবাসা নামক অত্যাচার থেকে দূরে থাকা হবে। রাতেই অভি স্ফূর্তিকে ফোন করে প্রজেক্ট এবং জবের ব্যাপারে কথা বলে। স্ফূর্তি অভির ব্যাপারে ততটা আগ্রহী ছিল না। এ সময় অভির বাবা তাকে ডাকতে শুরু করে। আসলে অভি বাথরুমে বসে স্ফূর্তিকে কল করেছিল। এখন অভির বাবা তাকে ডাকছে, কারণ অভিকে এখন বাটার মিল্ক খেতে হবে। তাছাড়া অনেকক্ষণ হলো সে বাথরুমে গেছে। কেয়ারিং বাবা খুব টেনশনে আছে। যা হোক, পরদিন স্ফূর্তি তার নতুন প্রজেক্ট নিয়ে নতুন অফিসে যায়। সেখানে সে কোমলকে দেখে চমকে ওঠে। কোমল বলে সেও ভালো রেজাল্ট করেছে, তাই সে এখানে জবের জন্য ইন্টার্ন হিসেবে আসতেই পারে। আর স্ফূর্তি যেহেতু এখানে আছে, কিছুক্ষণের মাঝে অভিও হাজির হবে। এ সময় রুমে আসে এইচ আর মনীষ। অনেকটা লেডিস স্টাইল তার। সে সবার সাথে নিজেকে পরিচয় করিয়ে দেয়। মনীষ বলে তাদের টিম লিডার হিসেবে সবাইকে বলে দেবে যে কি করতে হবে। এটা তাদের টিম লিডারের কাজ। আর মনীষ বলে দেবে কি করতে হবে না। আর ঠিক 9টার সময় তাদের লিডার ম্যাম বিজয়া সৌজন্য এসে উপস্থিত হবেন। ভিডিওতে তাকে কখনো বিজয়া, কখনো বা সৌজন্য নামে ডাকা হয়েছে। সে 1 সেকেন্ড আগেও আসে না, পরেও না। সে আসলে অফিসের তাপমাত্রা বেড়ে যায়। এসব বলতে বলতে 9টা বেজে যায়। কিন্তু এ সময় সৌজন্য ম্যাম নয়, বরং অভি রুমেও প্রবেশ করে। সবাই ভীষণ অবাক হয়ে যায়, কারণ এ সময় তো ম্যামের আসার কথা। ফ্ল্যাশব্যাকে দেখা যায় অভি 9টার একটু আগে লিফটে ওঠে, কিন্তু লিফট ছাড়ার আগেই গার্ড লিফট আটকে দেয়, কারণ সৌজন্য ম্যাম এসেছে।
সে এখন লিফটে যাবে, তাই অন্য কেউ যেতে পারবে না। অভি বাধ্য হয়ে লিফট থেকে বেরিয়ে আসে। তবে সে দৌড়ে প্রত্যেক ফ্লোরের লিফট ওপেন বাটন প্রেস করে রাখে। লিফট প্রত্যেক ফ্লোরে ওপেন হয়, এজন্যই ম্যামের পৌঁছাতে 1 মিনিট লেট হয়, আর অভি তার আগেই পৌঁছে যায়। 1 মিনিট পর ম্যাম রুমে এসে অভির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। এরপরই কোম্পানির চেয়ারম্যানের সাথে ভিডিও মিটিং শুরু হয়। চেয়ারম্যান গোপাল সুন্দর আলাদা করে অভিকে স্বাগত জানায়, কারণ অভির প্রজেক্টটা তার কাছে সবচেয়ে ভালো হয়েছে। চেয়ারম্যানের খুব পছন্দ হয়েছে। আসলে এবারই প্রথম তারা ইয়ং জেনারেশনদের এভাবে ইন্টার্ন হিসেবে নিয়োগ দিচ্ছে। শুধু মার্কস নয়, প্রজেক্টের উপর ভিত্তি করে এই নিয়োগ। মিটিং শেষে অভি চেয়ারম্যানের কাছে জানতে চায় তারা লিফট ব্যবহার করতে পারবে কিনা। চেয়ারম্যান বলে অবশ্যই পারবে। অভি তখন সৌজন্য ম্যামের দিকে তাকায়। শুরুতেই তাদের মাঝে যেন অদৃশ্য যুদ্ধ শুরু হয়েছে। রাতে অভি স্ফূর্তির সাথে কথা বলছিল। বৃষ্টি ছিল, তাই অভি একটু রোমান্টিক কথা বলার জন্য ফোন করেছে। কিন্তু কথার মাঝখানেই তার বাবা এসে পড়ে। বাবা ভাবছে বৃষ্টির রাতে অন্ধকারে অভি একা থাকলে ভয় পাবে, তাই সে কাছে থাকবে। অভির আর কথা বলা হয় না। পরদিন অভি তার নতুন অফিসে জয়েন করে। অফিসের ফাইলপত্র সব পুরনো, ধুলো জমা। অভি এখানে কাজ করতে করতে ভীষণ বোরিং হয়ে যায়। বিকেলে অফিস থেকে বেরিয়ে সে মনীষের বাইকে যাচ্ছিল। রাস্তায় তার বাবাকে হাঁটতে দেখে তারা বাইক থামায়। কোদান্দা বাড়ি যাওয়ার কথা ভুলে গিয়েছিল, তাই এমন ভবঘুরে হয়ে ঘুরে বেড়াচ্ছে। কোদান্দা ওদেরকে কিছু খেতে বলে। সবাই মিলে রাস্তায় দাঁড়িয়ে পানিপুরি খায়। কোদান্দা অভিকে খাইয়ে দেয়। তার সবসময় মনে হয় অভি একা খেতে পারবে না, সে তো বাচ্চা। তারপর কোদান্দা নিজেই খাবার বিল দেয়। অভি তার অফিসে কাজ আছে বলে মনীষকে নিয়ে সেখান থেকে চলে যায়। রাতে অভি বাসায় ফেরে চুপি চুপি, যেন তার বাবা জানতে না পারে, আর তাকে বাটার মিল্কও না খেতে হয়। পরদিন অভি অফিসিয়াল লিফটে সৌজন্য ম্যামের সাথে স্বাভাবিক কথাবার্তা শুরু করতে চায়। অভি তাকে বোঝাতে চায় যে তাদের মাঝে শুরু থেকে ভুল বোঝাবুঝি হয়েছে। 10 মিনিট সময় দিলে অভি তাকে বোঝাতে পারবে যে তাদের মাঝে কোনো শত্রুতা নেই, শুধু শুধু মনে মনে ম্যাম রেগে আছে। অভির কথা শেষ হওয়ার আগেই লিফট নির্দিষ্ট ফ্লোরে পৌঁছে যায়। সৌজন্য লিফট থেকে বের হয়ে অভিকে কঠিন গলায় বকা দেয়। সে এসব ইমোশনাল ড্রামা শুনতে রাজি নয়, সে ভালো কাজ দেখতে চায়। অভি বুঝতে পারে কাজের পারফরমেন্স ছাড়া সৌজন্যকে অন্য কিছু বোঝানো সম্ভব নয়। তাই সেদিন অভি মন দিয়ে কাজ করতে শুরু করে। প্রত্যেকটি ফাইল গুরুত্ব দিয়ে চেক করে। তারপর সে কিছু একটা পেয়ে যায়, তাই সে মনীষকে কল করে সৌজন্য ম্যামকে ফোন দেওয়ার জন্য। কিন্তু সৌজন্য তখন মিটিংয়ে ব্যস্ত। এটি ছিল খুবই গুরুত্বপূর্ণ মিটিং, কারণ এই মিটিংয়ে উপস্থিত ছিল চেয়ারম্যান গোপাল সুন্দর। এখান থেকেই তিনি রিটায়ার্ড ঘোষণা করেন। এখানে আমরা জানতে পারি যে সৌজন্য আসলে কোম্পানির চেয়ারম্যান বা সিইও গোপাল সুন্দরের মেয়ে। সুন্দর তার কাজে রিটায়ার্ড ঘোষণা করে। তার পরবর্তী সিইও হিসেবে নাম ঘোষণা করেন। তার নাম বিজয়, যিনি এই কোম্পানির একজন অফিসার। তার এই প্রস্তাব মিটিংয়ে অ্যাপ্রুভ হয়। সৌজন্য নিজেও খুশি, কিন্তু পরে বিজয় বলে চেয়ারের যোগ্য উত্তরসূরি সৌজন্য। বিজয় এই প্রস্তাব অ্যাপ্রুভ করে। এখান থেকে অফিসে ফিরে সৌজন্য অভিকে দেখতে পায় স্ফূর্তির সাথে। সেই স্ফূর্তির হাত ধরে গল্প করছিল। সৌজন্যকে দেখে অভি দ্রুত হাত ছেড়ে সৌজন্যকে সেই ফাইলের ভুলের কথা বলতে চায়, কিন্তু সৌজন্য অভির কথায় কান দিচ্ছিল না। তখন অভি চিৎকার করে বলে এটা বিজয়নগরের কথা, যেখানে একটা কাজই বারবার দেখানো হচ্ছে, অথচ ফান্ড ব্যবহার হচ্ছে বারবার। সৌজন্যের অজান্তে কেউ কোম্পানির বড় ক্ষতি করতে যাচ্ছে। এবার সৌজন্য থমকে দাঁড়ায়। অভি জানায় বিজয়নগর গ্রামে একই কাজ বারবার দেখিয়ে বিল করা হচ্ছে গত 10 বছর ধরে। যে এনজিওর নামে কাজ হচ্ছে তারও সঠিক ডকুমেন্টস নেই। তাদের উচিত এখনই একটা টিম পাঠানো, যাতে সেখানকার সঠিক অবস্থা জানা যায়। একথা শুনে সৌজন্য তাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়, কারণ এসব বলার অভিকে। কোম্পানির ভবিষ্যৎ সিইও হিসেবে সৌজন্য নিজে এসব দেখবে। অভি অতিরিক্ত বাড়াবাড়ি করছে, সে কোথাও চাকরি করার যোগ্য নয়। সে যেন এখনই বেরিয়ে যায়। অভি সেখান থেকে বেরিয়ে যায়, তবে যাওয়ার আগে সৌজন্যকে ধন্যবাদ জানিয়ে যায়। পরে তার বন্ধুরা বলে সৌজন্য আগামীকাল সিইও হলে অভিকে আগে ছাঁটাই করবে। তাহলে সে কেন সৌজন্যকে ধন্যবাদ জানালো? অভি জানায় সৌজন্য এটা তাকে নতুন এক্সপিরিয়েন্স দিয়েছে, লাইফের ফার্স্ট টাইম, তাই তাকে সে ধন্যবাদ জানিয়েছে। আর সৌজন্য নিজেও তো ফার্স্ট টাইম সিইও হবে। সে রাতে সৌজন্য ডিনারের সময় তার বাবা সুন্দরকে চিন্তিত দেখতে পায়, তাই সে তার বাবার কাছে চিন্তার কারণ জানতে চায়। তার বাবা জানায় আগামীকাল সৌজন্য কোম্পানির সিইও হবে। এটা তার জন্য গর্বের, কিন্তু তার ভয় হচ্ছে অনেকটা সন্তান যেদিন প্রথম হাঁটতে শুরু করে সেদিনের মতো। যা হোক, আগামীকাল কোম্পানির 6000 কর্মীর সামনে সৌজন্যকে সিইও হিসেবে পরিচিত করিয়ে দেওয়া হবে।
পরদিন সকল কর্মীদের সম্মেলনে চেয়ারম্যান সুন্দর সৌজন্যকে নতুন সিইও হিসেবে ঘোষণা করে আর বিজয়কে সিইও করার কথাটি ফিরিয়ে নেয়। এরপর সিইও হিসেবে স্টেজে আসতে যাচ্ছিল সৌজন্য, কিন্তু তখনই কোমল তাকে থামায় আর অনুরোধ করে 2 মিনিট পরে স্টেজে কথা বলার জন্য। কোমল চেয়ারম্যান সুন্দরের থেকে অনুমতি নেয় 2 মিনিট স্টেজে কথা বলার জন্য। সেই সাথে সে একটা প্রেজেন্টেশন উপস্থাপন করে যেখানে সৌজন্যের সকল দক্ষতা যোগ্যতা তুলে ধরা হয়েছে। কিন্তু প্রেজেন্টেশন ভিডিওর এক পর্যায়ে হিটলারের ভিডিও ক্লিপ আসে। এতে প্রত্যেকেই বিব্রত বোধ হয় আর সৌজন্য অপমানিত বোধ করে। দ্রুত প্রেজেন্টেশন বন্ধ করা হয় আর এই ভিডিওর এডিটরকে দ্রুতই খুঁজে বের করার সিদ্ধান্ত নেয় কোম্পানি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রত্যেকে ড্রিঙ্কস ও অন্যান্য কাজে সময় কাটাচ্ছিল। এ সময় গেটের বাইরে অভির বাবা কোদান্দাকে দেখা যায়। সে তার ছেলে অভির সাথে দেখা করতে এসেছে, কিন্তু দারোয়ান তাকে ভিতরে ঢুকতে দিচ্ছে না, কারণ তার কাছে পারমিশন নেই। কোদান্দা বারবার বলছে যে তার ছেলের নাম অভি। ঠিক ওই সময় কোম্পানির চেয়ারম্যান গোপাল সুন্দর গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছিল। সে কোদান্দাকে দেখেই চিনতে পারে, কারণ কোদান্দা এক সময় তার বন্ধু ছিল। তাই সে দ্রুত অভিকে একলা ডেকে নেয়। এরপর অভির কাছে জানতে চায় ওই সময় সৌজন্যের ভিডিও এডিট কে করেছিল। অভি জানায় সে জানে না, কারণ সে তো একজন ইন্টার্ন মাত্র। তখন সুন্দর বলে যে অভিকে 2 মিনিটে একটা গল্প শোনাবে। প্রায় 30 বছর আগে দূরের গ্রামের একটা লোকের নাম ছিল কোদান্দা, যার ওয়াইফ ছিল শ্যামলা। অনেক স্বপ্ন দেখার পর একদিন তাদের এক মেয়ে সন্তান হয়। তারা আদর করে তাদের মেয়ের নাম রাখে বিজয়া সৌজন্য, মানে সফল। আজ তাদের ছেলে অভির হাতে তাদের মেয়ে সৌজন্যের এই পতন হলো। তারা জানতো না যে আজ 20 বছর পর তাদের ভালোবাসার মেয়ে তাদেরই ছেলের জন্য অপমানিত হবে। কোদান্দারের গ্রামের নাম ছিল দেবাদুর্গা। কোদান্দা সেখানকার দারিদ্র মানুষদের বন্ধু ছিল। সে ক্ষুধার্তদের অন্নদাতা ছিল। কোদান্দা মনে করত তার মেয়ে আসলে তার মাই মেয়ে হয়ে ফিরে এসেছে। সেই বিজয়ার নামেই গ্রামের দেবাদুর্গার নাম বদলে যায়। নতুন নাম হয় বিজয়নগর। এর একদিন কোদান্দা তার মেয়েকে নিয়ে সুন্দরের সাথে দেখা করে, কিন্তু এর কিছুদিন পর বিজয়ের লাংসে সমস্যা দেখা যায়। ডাক্তাররা বলে দ্রুত অপারেশন করা ছাড়া বিজয়াকে বাঁচানো সম্ভব নয়। বিজয়ার অপারেশনের জন্য কোদান্দা তার জমি বিক্রি করে দেয়। বিজয়া সুস্থ হয়। সে তার বাবার সাইকেলে দূরের স্কুলে যেত। একদিন তার বাবাকে বলে যে এত দূরের স্কুলে যাওয়ার চেয়ে গ্রামে একটা স্কুল দিতে পারলে ভালো হতো। বিজয়ের কথা শুনে কোদান্দা হাসে। কোদান্দা বলে, তোমার নাম বিজয় রেখেছি, এর মানে তুমি সবকিছু জয় করতে পারবে। কিন্তু বিজয়ের এই সুস্থতার কোনো গ্যারান্টি ছিল না। যদি সে বেশি খেলাধুলা বা দৌড়াদৌড়ি করত তাহলে অসুস্থ হয়ে পড়ত। তবুও বিজয়া স্কুলে খেলাধুলার প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়। তার মাকে যখন সে ট্রফি দেখায়, শ্যামলা রেগে ভীষণ জোরে একটা থাপ্পড় বসিয়ে দেয়, কারণ শ্যামলার মনে ভয় কাজ করত কখন না জানি এই খেলার জন্য বিজয়া আবারও অসুস্থ হয়ে পড়ে। বিজয়া রাগ করে বাড়ির বাইরে গিয়ে বসে থাকে। কোদান্দা তার রাগ ভাঙ্গায়। তখন বিজয়া বলে তার মা তাকে অনেক বকা দেয় খেললে, কিন্তু সে বাবাকে বলতে ভয় পায়। এটা শুনে কোদান্দা বিজয়কে একটা বক্স গিফট করে। মায়ের নামে সব অভিযোগ চিঠিতে লিখে এই বক্সে রাখবে বিজয়া। পরে কোদান্দা পড়ে নেবে। এই উপহার পেয়ে বিজয়া খুশি হয়। সামার ভ্যাকেশনে তারা আবার গোপাল সুন্দরের বাড়িতে বেড়াতে যায়। সুন্দরের কোনো ছেলে মেয়ে ছিল না। তার স্ত্রী বিজয়াকে নিজের মেয়ের মতোই দেখত। যেহেতু সে নিঃসন্তান ছিল, তাই বিজয়ের প্রতি তার একটু বেশিই টান ছিল। এর মধ্যে একদিন কোদান্দা বাইরে কোথাও বসে বিজয়াকে ভাত খাইয়ে দিচ্ছিল। এমন সময় কোদান্দার হেসকে উঠলে বিজয়া দৌড়ে যায় পানি আনার জন্য। আর পানি আনার সময় বিজয়া আবারও মাথা ঘুরে পড়ে যায়। তাকে হসপিটালে নেওয়া হয়। কোদান্দা বুঝতে পারছিল না সে টাকা জোগাড় করবে কিভাবে। হসপিটালেই সুন্দরের স্ত্রী বিজয়াকে পালক নেওয়ার ইচ্ছা প্রকাশ করে সুন্দরের কাছে। সুন্দর বলে অপারেশন হয়ে গেলে সে কোদান্দার কাছে বিজয়াকে চাইবে, কিন্তু কথাগুলো কোদান্দা আড়াল থেকে শুনে ফেলে। কোদান্দা তার মেয়েকে অন্য কারো কাছে পালক দিতে ইচ্ছুক ছিল না, তাই সে নিজের কিডনি বিক্রি করতে যায় দালালদের মাধ্যমে। জ্ঞান ফেরার পর সে নিজেকে জেলে আবিষ্কার করে। দালালরা তাকে অবৈধভাবে কিডনি বিক্রি করার অভিযোগে পুলিশে দিয়েছে। কোদান্দা চিৎকার করে কাঁদতে থাকে। তার মেয়ের ইমার্জেন্সি সার্জারি প্রয়োজন, কিন্তু তার কান্না যেন কারো কানে যায়। তাই সে নিরুপায় হয়ে সুন্দরের কাছে ফোন করে। সুন্দরকে বলে তার মেয়ে বিজয়ের দায়িত্ব নিতে, কারণ সে চায় বিজয়া বেঁচে থাকুক। কিন্তু বিজয়া কিছুতেই তার বাবা মাকে ছাড়তে চায় না। সে তার বাবা মাকে বলে যে সে তাদের সব কথা শুনবে। তার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেই ভুল আর সে করবে না।
তবুও সে তাদের ছেড়ে যাবে না। শ্যামলা বিজয়াকে অনেক বোঝায়, গোপাল সুন্দর অনেক ভালো মানুষ, তারা তাকে খুব ভালোবাসবে, সে ওখানে ভালো থাকবে। তবুও বিজয় তাদের ছেড়ে যেতে রাজি হয় না। বাধ্য হয়ে কোদামদা নিজের ভিতর থেকে পিতৃত্বকে মেরে ফেলতে চায়। সে রাতে নেশা করে বিজয়ের সাথে খারাপ আচরণ করে। বিজয়া জোর করে গোপাল সুন্দরের বাড়িতে নিয়ে আসে। এই সময় বিজয়াকে কোদামদা অনেক বকাঝকা করে, সে তার জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে। এসব কথা বলছিল যেন বিজয়া তাকে মন থেকে নিষ্ঠুর ভাবে। এখানে একজন বাবা অর্থের কাছে তার পিতৃত্বের ভালোবাসা বিসর্জন দেয়। গোপাল সুন্দর তাকে কথা দেয় বিজয়াকে নিয়ে কোদামদা যেসব স্বপ্ন দেখত তা সে পূরণ করবে। বিজয়ের স্বপ্ন পূরণ করতে তার যতটুকু করা সম্ভব সে করবে। বিজয়া বাড়ির ভিতর থেকে বাবা বাবা বলে ডাকতে থাকে, আর কোদামদা কাঁদতে কাঁদতে সেখান থেকে বাড়ি ফিরে যায়। ফ্ল্যাশব্যাক শেষ হয়। গোপাল সুন্দর অভিকে জানায় যে তার বাবা কোদামদা খুবই ভালো মনের মানুষ, সে একজন গ্রেট ফাদার। সেদিন অভি যেন সম্পূর্ণ নতুন মানুষ হয়ে বাবার সাথে বাড়ি ফেরে। রাস্তায় বৃষ্টি নামলে সে তার শার্ট দিয়ে বাবার মাথা ঢেকে দেয়। বাড়ি ফিরে নিজের সেই মেয়ে সাজা ছবিটি দেখতে থাকে। আজ সে বুঝতে পেরেছে কেন তার বাবা তাকে মাঝে মাঝে মেয়ে সাজাতো, কেন তাকে ছেলেদের মতো দৌড়াদৌড়ি করে খেলতে নিষেধ করত। তার বাবা আর কোনো সন্তানকে হারাতে চায় না, এজন্যই তাকে ছোট থেকে এতটা আগলে রাখত। সে তার বাবার এই চাপা কষ্টটা কখনো জানতে পারেনি, না বুঝে বাবার প্রতি কত বিরক্ত হয়েছে সে। এসব ভাবতে ভাবতে অভির চোখে জল এসে পড়ে। তখন তার বাবা এসে জিজ্ঞেস করে সে কিছু খাবে কিনা, খেলে সে রান্না করে আনবে। কিন্তু অভির তখন খিদে ছিল না। সে আবার গোপাল সুন্দরের সাথে দেখা করে, তাকে ধন্যবাদ জানায়, কারণ এতদিন সে বাবার ভালোবাসা বুঝতে পারেনি। গোপাল সুন্দরের কথাতে সে বাবার ভালোবাসার মূল্য বুঝতে পেরেছে। কিন্তু তার একটা সন্দেহ রয়েছে, সে কেন এই ব্যাপারগুলো বিজয়াকে বলেনি। তখন গোপাল সুন্দর জানায় যে বিজয়া তাকে কখনোই বাবার নজরে দেখেনি। 6 বছর বয়স থেকে 30 বছর হয়ে গেছে, সে এখনো তার ইমোশন প্রকাশ করতে পারে না। তার চোখে পানি আসে না, শুধু তার হৃদয় কাঁদে। অভি বুঝতে পারে এজন্যই বিজয়া এত কঠিন হয়ে থাকে। বিজয়াকে গোপাল সুন্দর বকা দেয় সেই অফিসের প্রেজেন্টেশন ভিডিওর জন্য। এটা অফিস, এটা কোনো পার্সোনাল ইমোশন প্রকাশ করার জায়গা নয়। সে যেন দ্রুত বিজয়নগরের ব্যাপারটা সিরিয়াসলি নেয়। গতকাল ভিডিও নিয়ে হেনস্থা, আজ বিজয়নগর গিয়ে রিপোর্ট। বিজয়া যে বিজয়নগরে পৌঁছায়, পরদিন বিজয়া সবার আগে বিজয়নগরে পৌঁছায়। এখানে তার ছোটবেলার স্মৃতি রয়েছে। তার বাবা বলেছিল গ্রামের নাম তার নামের সাথে মিলিয়ে রাখলে বড় হয়ে সে এই গ্রামকে বেশি কেয়ার করবে। কমল এবং অভির টিম সেখানে পৌঁছে দেখতে পায় বিজয়া আগেই পৌঁছে গেছে। আসলে তারা এসেছে ঠিকানা জিজ্ঞেস করতে করতে, কিন্তু বিজয়ার তো আগে থেকেই জায়গাটা চেনা। বিজয়া তাদেরকে নির্দেশ দেয় বিকেলের মধ্যেই অফিস পরিষ্কার করে কাজ শুরু করতে। রাতে বিজয়ার মনে পড়ে এই গ্রামের ঘরেই সে তার বাবার সাথে জানালা দিয়ে বাইরে দেখত। পরদিন অভি এবং মনীষ গ্রামের ভিতর বেরিয়ে পড়ে। উদ্দেশ্য গ্রামের প্রত্যেকের সমস্যা জেনে সমাধান দেওয়া। তারা ঘরে ঘরে ইন্টারনেট সেবা চালু করবে, এটাই তাদের অফিসিয়াল নির্দেশ। কিন্তু অভি বলে সবার বাড়ি বাড়ি গিয়ে সবার কাছে জেনে নেওয়ার চেয়ে সবাইকে ডেকে একটা মিটিংয়ের মতো করলে ভালো হবে। প্ল্যান মতো কাজ শুরু হয়। গ্রামের লোকেরা তাদের ফোন নিয়ে বেশি সমস্যায় পড়েছে। অন্যদিকে বিজয়া হাঁটতে হাঁটতে চলে যায় মন্দিরের কাছে। ছোটবেলায় এখানেই সে তার বাবার সাথে আসতো। এখানে এক বৃদ্ধা তার নাম জিজ্ঞেস করে, কিন্তু নাম বলার আগে বৃদ্ধা তার নাতনির ডাকে চলে যায়। তার নাতনি তাকে ওষুধ খেতে ডাকছে। তার নাতনিও শিক্ষিত। অন্যদিকে অভি গ্রামের লোকেদের ফোনের সমস্যার সমাধান করে দিচ্ছিল। আসলে তারা স্মার্টফোন সম্পর্কে জানে কম। তখন অভি তাদেরকে ফোন চালানো শেখা সম্পর্কে এক্সপ্লেইন করে। তাদের কাছে যেমন কৃষিকাজ করা সহজ হয়ে গেছে, তেমনি শিখে ফেললে ফোনও তাদের কাছে সহজ হয়ে যাবে। আসলে অভিদের এই প্রজেক্টের লক্ষ্য হলো গ্রামের মানুষের হাতে হাতে ফোন পৌঁছে দেওয়া আর তাদেরকে ফোনের সঠিক ব্যবহারে উৎসাহিত করা। কিন্তু ভিটালাচারী নামে এক ব্যক্তি এই ভিলেজ ডেভেলপমেন্ট প্রোগ্রাম বন্ধ করতে চায়, কারণ সে চায় না গ্রাম অতটা উন্নত হোক। কারণ এই প্রজেক্ট সফল হলে ভিটালাচারীর স্বার্থে টান পড়বে। তাই সে বিজয়ার কাছে এসে এই প্রোগ্রাম বন্ধ করতে বলে, কিন্তু বিজয়া তাকে অপমান করে বের করে দেয়। ভিটালাচারী বাইরে গিয়ে গ্রামের সবাইকে বলে যে এই প্রোগ্রাম তাদের জন্য ভীষণ ক্ষতিকর। শহরের কিছু লোক চাইছে তাদের গ্রামে মোবাইল টাওয়ার বসাবে, তাদের কৃষি জমি নষ্ট করে তাদের মধ্যে তার দিয়ে জীবনযাপন করতে বাধ্য করবে। এতে তাদের ক্যান্সার ও বিভিন্ন ক্ষতি হতে পারে। কিন্তু বিজয়া এই প্রোগ্রাম বন্ধ করবে না। এখন তাদের নিজেদেরই সিদ্ধান্ত নিতে হবে তারা নিজেদের রক্ষা করবে কিনা। ভিটালাচারীর এই উস্কানিমূলক কথা শুনে লোকজন বিজয়ের অফিস ভাঙচুর করে।
অভি এটা দেখে বুঝতে পারে তাকে কি করতে হবে। তাই সে গ্রামের একজনকে দিয়ে মাইকিং করে। এতে রাতে অনেক মানুষ জড়ো হয়। গ্রামের সকল মানুষের মাঝে অভি একটা প্রজেক্টর বের করে, যেটা অনেকটা গুগলের মতো কথার উত্তর দেবে আর প্রজেক্টরে ভিডিও দেখাবে। প্রজেক্টরকে অভি শ্রীদেবী বলে ডাকে। এসব শুনে গ্রামের এক বৃদ্ধ সেই প্রজেক্টরের কাছে শ্রীদেবীর বয়স সম্পর্কে জানতে চায়। তাদের ধারণা স্বয়ং শ্রীদেবী তাদের সাথে কথা বলছে। অন্য একজন মহিলা কিছু রান্নার রেসিপি জিজ্ঞেস করে। শ্রীদেবী তাকেও সুন্দর করে উত্তর দেয়। এবার এক বৃদ্ধা অতীতের ক্লাসিক গান শুনতে চায়, কারণ তার স্বামী এসব গান পছন্দ করত। তখনই ভিডিও গান চলে আসে, কিন্তু হঠাৎই সেটা থেমে যায়। অভির টিমের সদস্যরা সেটা ঠিক করতে গিয়ে জানায় এটা ঠিক হতে 10 মিনিট সময় লাগবে। আসলে পুরোটাই অভির প্ল্যান ছিল। সে সবাইকে 10 মিনিট অপেক্ষা করতে বলে নিজে একটা গল্প শোনাতে চায়। অভি জানতো সবাইকে কনভিন্স করার জন্য তার 10 মিনিটই যথেষ্ট। সে তার জীবনী বলতে শুরু করে। তার জন্ম হয়েছে তার বাবার 45 বছর বয়সে। বাবা ছেলের মাঝে ছিল জেনারেশন গ্যাপ, তাই তার বাবা জানতো না যে ছেলে কি চায়, আর অভি জানতো না বাবাকে সে কিভাবে বোঝাবে। অভি ভাবতো এটা বয়সের পার্থক্যের কারণে হচ্ছে, কিন্তু এই গ্রামে এসে তার ভুল ভেঙে যায়। কারণ তার মতো এখানে অনেক বাবা ছেলে রয়েছে, অনেক মা রয়েছে যাদের সন্তান বড় হয়ে গেছে, আর কথাবার্তায় এসেছে সীমাবদ্ধতা। রোজ নিয়ম করে অল্প কিছু কথা হয়, প্রতিদিন একই কথা। সম্পর্কের সৃষ্টি হয়েছে দূরত্ব। তাদের প্রত্যেকের জীবনে শূন্যতা সৃষ্টি হয়েছে। তাদের এই একাকিত্ব দূর করতে সময় কাটানোর জন্য তারা সেলফোন ব্যবহার করতে পারে। এই সেলফোন দিয়ে কথা বলা সহ জীবনের অনেক সমস্যার সমাধান করতে বলে। এবার গ্রামের লোকেরা বুঝতে পারে সেলফোন তাদের জীবনের জন্য প্রয়োজনীয়। তাই পরদিন তারা বিজয়ের কাছে গিয়ে আগের দিনের ঘটনার জন্য ক্ষমা চায়। সবাই আগের কথা ভুলে গিয়ে বিজয়ের চিন্তা অনুযায়ী গ্রামের উন্নয়নের জন্য এগিয়ে যেতে বলে। এখন থেকে বিজয়াকে তারা নিজেদের একজন বলে ভাববে। এখান থেকে শুরু হয় গ্রামের পরিবর্তন। পুরো ইন্টার্ন টিম গ্রামের মাঝে ছড়িয়ে পড়ে। তারা সবাইকে ট্যাব বা মোবাইলের ব্যবহার কাজ হাতে নাতে দেখিয়ে দেয়। সবাইকে আধুনিক যুগের সাথে পরিচয় করিয়ে দেয়, দেখিয়ে দেয় ইন্টারনেটের যুগ কতটা এগিয়ে। এদিকে ভিটালাচারীও কিন্তু বসে নেই। সে বিজয়ের কর্মকাণ্ড থামানোর জন্য নতুন প্ল্যান করে, বিজয়াকে ভয় দেখা। তাই সে তার সাথের লোকগুলোকে পাঠায় বিজয়াকে ভয় দেখানোর জন্য। কিন্তু রাতের অন্ধকারে তারা বিজয়ের রুম পর্যন্ত পৌঁছাতেই পারে না। আটকে দেয় অভি। সে প্রত্যেককেই ধোলাই দিয়ে বের করে দেয়। এরপর নিজে পৌঁছে যায় ভিটালাচারীর কাছে। তাকে গিয়ে ওয়ার্নিং দিয়ে আসে যেন সে বিজয়ের কাছে বাধা হয়ে না আসে। সিগারেট মুখে অভি জীবনের প্রথমবার ভিলেন স্টাইলের ফিল নিতে চাচ্ছিল, কিন্তু তার কাশি উঠে যায়। যা হোক, ভিটালাচারী ভয়ে অবাক হয়ে অভির দিকে তাকিয়ে থাকে। এবার গল্পে নতুন মোড় দেখা যায়। ভিটালাচারী আসলে নিজে থেকে বিজয়া সৌজন্যের বিরোধিতা করছিল না। তার পেছনে মূল কলকাঠি নাড়ছিল সৌজন্যের অফিসের সেই বিজয়, যার কোম্পানির সিইও হওয়ার কথা ছিল। ভিটালাচারী বিজয়কে জানায় যে পুরো গ্রাম অভির পক্ষ হয়ে গেছে, তার পক্ষে আর কিছু করা সম্ভব নয়। এটা শুনে বিজয় রেগে গিয়ে নিজের ফোনটাই ভেঙে ফেলে। পরদিন সৌজন্যের সাথে কাজ করতে আসা সকল ইন্টার্ন কাজ ছেড়ে চলে যাচ্ছিল, কারণ তারা অদ্ভুতভাবে একই দিনে অফার লেটার পেয়েছে। তাই তারা এখানে আর কাজ করতে চায় না। অভি চেষ্টা করে প্রত্যেককে থামানোর জন্য, কিন্তু কেউ তার কথা শোনে না। অভি দৌড়ে সৌজন্যের কাছে যায়, তাকে ইন্টার্নদের থামাতে বলে। কিন্তু সৌজন্য বলে যে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তাকে কেঁদে কেঁদেও আটকানো যায় না। আসলে এই সময় সৌজন্যের তার বাবার কথা মনে পড়ে। সেদিন সে কত কেঁদে কেঁদে বাবাকে ডেকেছিল, কিন্তু বাবা তার সাথে থাকেনি। অভি এ সময় অনেক চিন্তায় পড়ে যায়। সে একা একা যখন চিন্তা করছিল তখন তার পাশে সৌজন্য আসে। এ সময় অভির কাছে তার বাবা ফোন করে বলে সে আগেই ফোন দিতে চেয়েছিল, কিন্তু আজ ভুলে গিয়েছিল। অভির ভারী কণ্ঠস্বর শুনে কোদান্দা বুঝতে পারে যে অভির কিছু হয়েছে। অভি তখন বলে যে প্রোগ্রামের মাঝপথে এসে সকল ইন্টার্নরা তাদেরকে ছেড়ে চলে গেছে। ম্যামের জন্য খুব চিন্তা হচ্ছে। কোদান্দা তখন সৌজন্যের সাথে কথা বলে, তাকে সান্ত্বনা দিয়ে বলে যে ভয়ের কিছু নেই। যে কোনো মহৎ কাজের শুরুতে অনেক বাধা আসে, তবে এই কঠিন সময়ে তার ছেলে অভি পাশে থাকবে একেবারে ভাই হয়ে। সৌজন্য চুপ করে থেকে শুধু শুনে যায়। বাবা মেয়ে জানতেও পারে না যে তারা কার সাথে কথা বলছে, যারা একে অপরকে জীবনের চেয়েও বেশি ভালোবাসে। বাবা মেয়ের অজানা এক গল্প তৈরি হয় এই অল্প সময়ের ভিতরে। পরদিন সৌজন্য আর অভি গ্রামের সেই বৃদ্ধার বাড়িতে যায়। সেখানে বৃদ্ধার নাতনির সাথে সৌজন্য কথা বলে। বৃদ্ধার নাতনি শিক্ষিত ছিল, কিন্তু দাদিকে রেখে সে শহরে চাকরি করবে কিভাবে? তখন সৌজন্য তাকে জবের অফার দেয়। তাকে বলে এই গ্রামেই তাকে জব দিলে সে কাজ করবে কিনা। বৃদ্ধার নাতনি খুশি হয়ে বলে যে এখানে কাজ পেলে সে তার সর্বোচ্চ চেষ্টা করবে ভালো করার জন্য। বাইরে থেকে এটা শুনে অভি, মনীষ এবং সেই বৃদ্ধা ভীষণ খুশি হয়ে যায়।
এখান থেকে ফেরার পথে অভিদের জন্য আরও চমক অপেক্ষা করছিল। বিদ্যা নিজে আবার তাদের সাথে দেখা করতে এসেছে। শুধু সে একা নয়, পেছনে রয়েছে গ্রামের কলেজ পাশ করা শিক্ষিত আরও কিছু ছেলে মেয়ে। এদের দেখে তো অভি মহা খুশি, এরাই হবে তাদের নতুন কর্মী। কিন্তু বৃদ্ধা দাদি এদের পেল কোথায়? তখন বৃদ্ধা বলে, আপডেট হও বাছা, সে এদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পেয়েছে। বুঝতে পারছেন বন্ধুরা, গ্রাম এখন কতটা উন্নত হয়েছে। এবার গ্রামের বেশিরভাগ কাজ শুরু হয় অনলাইনে। ভিডিও তৈরি থেকে শুরু করে কৃষকের কার্যক্রমে সহযোগিতা সবকিছুই চলছে অনলাইনে। কিছু লোক তো বাসায় বসে ইন্টারনেটের মাধ্যমে অফিসের কাজ পর্যন্ত করছে। বাচ্চাদের পড়ানো কিংবা প্রিয়জনদের সাথে কথা বলা সবই চলছে ইন্টারনেটে। কিন্তু এসব দেখে ভিটালাচারি রেগে আগুন হয়ে যাচ্ছিল। তবে তার আর কিছুই করার ছিল না, কারণ তার সাথের লোকগুলো ইতিমধ্যে ইন্টারনেট ব্যবহার করা শুরু করে দিয়েছিল। গ্রামে বিজয়দের লক্ষ্য পূরণ হয়ে গেছে, তাই মনীষ সৌজন্যকে ফিরে যেতে বলে। কিন্তু সৌজন্য বলে সে গ্রামের মানুষদের প্রফেশনাল হিসেবে গড়ে তুলতে চায়, আর এজন্য তৈরি করবে আইটি কোম্পানি। শুরু হয় নতুন আরেকটি কাজ। এটাও সফল হলে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে এই গ্রামটির কথা। একটা ছোট গ্রাম হয়েও কিভাবে তারা উন্নত বিশ্বের সাথে টেক্কা দিয়ে লড়ছে। সবশেষে সৌজন্য অভিকে ধন্যবাদ জানায়, কারণ এই গ্রামের কাজের উপর রিপোর্ট করেছিল অভি প্রথম চেয়ারম্যানকে জানিয়েছিল সৌজন্যের এই গ্রামের প্রতি রাগ ছিল। কিন্তু গ্রামে আসার পর বুঝতে পারে তার রাগটা এই গ্রামের উপর ছিল না, ছিল পুরো পৃথিবীর উপর। তখন অভি তাকে বলে যে রাগ আসলে স্থায়ী কিছু নয়, যার সাথে রাগ হয় তার কাছে যাওয়া উচিত। আর যদি বাবা মা রাগ করে সেটা তার ভালোবাসার কারণেই করে। এদিকে বিজয় ভিটালাচারির সাথে দেখা করে। ভিটালাচারি জানায় কিভাবে একটা ছেলে তাদের সব প্ল্যান বানচাল করে দিয়েছে। বিজয় তখন বলে যে যদি সেই ছেলেটিই না থাকে তাহলে তাদের আর কোনো সমস্যাও থাকবে না। এরপর আমরা অভিকে দেখতে পাই তারা গ্রামের একটি ভাইরাল মেয়েকে নিয়ে কথা বলছিল, কারণ মেয়েটি তাদের সামনে ছিল। তখন মেয়েটিকে দেখে অভি কল্পনা স্ফূর্তির সাথে ডান্স করে। তার কল্পনা ভেঙে যায় ফোনের রিংটোনে। তার বাবার সাথে থাকা নীলাম নামের লোকটি ফোন করেছে। নীলাম জানায় অভির বাবা খুব অসুস্থ, সে যেন দ্রুত হসপিটালে চলে আসে। আসলে বাবা অনেকদিন ধরেই অসুস্থ, কিন্তু অভি চিন্তা করবে বলে তাকে জানানো হয়নি। অভি ডাক্তারের সাথে কথা বলে। ডাক্তার জানায় তার বাবার অবস্থা ভালো নয়। গত 6 মাস হলো সে এই রোগে ভুগছে। এই রোগের কারণে কোদান্দারের স্মৃতিশক্তি দিন দিন কমে গেছে। ফোন রাখার পর অভির অনেক কিছু মনে পড়ে। অনেক দিন হলো তার বাবা ভুলোমনা হয়ে পড়েছিল, কিন্তু অভি সেটা খেয়ালই করেনি। তার বোনকে নিয়ে দেখা বাবার স্বপ্ন আজ পূরণ হতে চলেছে। বিজয়নগর আজ আপডেট হয়েছে, কিন্তু আজ তার বাবা চলে যাওয়ার পথে। পরদিন অভি তার বাবার সাথে দেখা করে। সে তার বাবাকে বলে কেন তার অসুখের কথা এতদিন লুকিয়ে রেখেছিল। কিন্তু এসবের উত্তর না দিয়ে কোদান্দা সামনে এগিয়ে যায়, কারণ সামনে থেকে বিজয়ের পাঠানো লোকেরা অভিকে আঘাত করতে এসেছে। কোদান্দা সে আঘাত নিজের শরীরে নেয়। রক্তাক্ত কোদান্দাকে নিয়ে বাসে করে হসপিটালের দিকে চলতে থাকে অভি। অন্যদিকে বিজয়াকে একবার পূজা মণ্ডপে দেখা যায়। সে গোপাল সুন্দরের সাথে থাকা অবস্থাতেই বাবা মায়ের নাম কোদান্দা এবং শ্যামলা বলে। তারপর তারা চলে যায় গ্রামের পুরনো স্মৃতিঘেরা তাদের সেই পুরনো সম্পানের কাছে। অন্যদিকে অভি বাসে করে তার বাবাকে হসপিটালে নিয়ে যাচ্ছিল, কিন্তু বিজয়ের অসংখ্য লোক তাদের বাস আক্রমণ করে। অভি বলে বাস যেন হসপিটালের আগে না থামে, ততক্ষণ সে সন্ত্রাসীদের প্রতিহত করতে থাকে। এদিকে সৌজন্য তাদের পুরনো সম্পানে সেই বাবার দেওয়া পুরনো অভিযোগ বক্স খুঁজে পায়। তার ভিতরে তার বাবার লেখা ভালোবাসার এক চিঠি। কতটা নিরুপায় হয়ে সে সৌজন্যকে ছেড়েছিল তারই ক্ষমা চাওয়া। সৌজন্য শুধু তার মেয়ে ছিল না, মা ছিল। এটা পড়ে সৌজন্য কাঁদতে থাকে। এমন সময় অভি গোপালকে ফোন করে জানায় যে তার বাবার অবস্থা ভালো নয়। সাথে সাথে এই খবর সৌজন্যের কাছে পৌঁছে যায়। অভি হসপিটালে দেখতে পায় সৌজন্য তার চেয়েও দ্রুত ছুটে যাচ্ছে বাবার কেবিনে। তারপর বহু বছর পর বাবা মেয়ের সাক্ষাৎ হয়। কিন্তু অভি ভাবছিল তার বাবা কি সৌজন্যকে চিনতে পারবে, কারণ তার স্মৃতিতে অতীত নেই বললেই চলে। সৌজন্য তার বাবার হাতে হাত রাখে। কোদান্দার চোখ খোলে। বিজয়া সৌজন্য কাঁদতে কাঁদতে তার বাবাকে নিজের নাম বলে। তারপর জানতে চায় বাবা কি আবারও তাকে ছেড়ে যাবে। কোদান্দা বিজয়াকে মেয়ের স্নেহে কাছে টেনে নেয়। সে এ জীবনে কখনো কোথাও তাকে ছেড়ে যাবে না। অভি তখন সেখানে যায়। বাবা মেয়ের মিল দেখে সে খুশি হয়। তার চোখের সামনে নিজের বাবা আর হারানো আপন বোন। কিন্তু অভিকে চমকে দেয় কোদান্দা। সে বলে এই ছেলেটা তাকে বাঁচিয়েছে, কিন্তু সে এই ছেলেটাকে চেনে না। অভির পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। তার কলিজা ফেটে যাচ্ছিল। সে বুঝতে পারে তার বাবা তাকে চিনতে পারছে না, তার স্মৃতিতে সে নেই। তাই অভি কোনো রকম নিজেকে সামলে হসপিটাল থেকে বেরিয়ে আসে। এই প্রথম সে তার বাবার ভালোবাসার প্রয়োজন অনুভব করছে। হসপিটাল থেকে বেরিয়ে একা এক জায়গায় বসেছিল অভি। সে সময় তার কাছে আসে কোম্পানির অফিসার বিজয়।
বিজয় অভিকে সরি বলে, কারণ সে তাকে এরকম অবস্থায় দেখবে তা কখনোই ভাবতে পারেনি। অভি বলে সে তার বাবার ভালোবাসার যোগ্য ছিল না, তবুও তার বাবা তাকে আজীবন ভালোবাসা দিয়েছে। এবার তার নিজের পালা, বাবা চিনুক বা না চিনুক সে বাবাকে ভালোবেসে যাবে। সে আজ একই সাথে দুঃখ এবং আনন্দ ফিল করছে। যখন তার বোন তাকে অভি বলে ডাকবে তার খুশি লাগবে, কিন্তু তার বাবা যখন অচেনা মানুষের মতো মিস্টার অভি বলে ডাকবে তখন তার অস্বাভাবিক কান্না পাবে। সে চেয়েছিল তার বাবা বোন এক হোক, কিন্তু নিজে পর হয়ে যাবে সেটা তো ভাবেনি। অভির ভিতরটা চাপা কষ্টে ভরে আছে, কিন্তু আর্তনাদ করতে পারছে না। বাবা বোন কেউ তাকে চেনে না। এভাবেই দিন কাটে। একদিন তার বাবা অভি নামে ডাকে। অভি ভাবে হয়তো তার বাবা তাকে চিনতে পেরেছে, এখন তার বাবা তার বোনের সাথেই থাকে। কিন্তু না, তার আইডি কার্ড দেখে সে শুধু তার নামটা মাত্র বলেছে। অভি সেদিন তার মেয়ে সাজানো সেই ছবিটা দেখে তার বাবাকে জিজ্ঞেস করে যে বাচ্চাটা কে। তার বাবা বলে এটা তার মেয়ে। ব্যাস, এরপর অভি আর কখনোই তার বাবার ছেলে হতে পারেনি, তার বোনও তাকে চিনতে পারেনি। আর আমাদের এমন ইমোশনে রেখেই শেষ হয় জুনিয়র 2025 তেলেগু মুভিটি। তো পুরো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। গল্পটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর যদি আপনারও ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন, এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার কমেন্টে আপনার অনুভূতি শেয়ারের পাশাপাশি প্রিয় মুভির নাম বলে যান, আমরা সেটা বাংলায় এক্সপ্লেইন করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।